20 লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল 1 টাকা 2 টাকার ভিত্তিতে। আচ্ছা, পার্টি বলতে তো তখন একটাই, গান্ধীজির নেতৃত্বে সবাই লড়ছেন। তো এই যে শিশু উদ্যান, বিধান শিশু উদ্যান যেটা তৈরি হলো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের বাংলা পড়াতেন। যদি প্রশ্ন করা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম করলে কোন পরিচয়টা আপনার মাথায় আসবে? চিকিৎসক নাকি বাংলার রূপকার মুখ্যমন্ত্রী? আমি জানি এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সহজ নয়, কারণ বিধানবাবু নিজেকে এমনভাবে মেলে ধরেছিলেন দুদিকেই, তাতে তার কোনো একটা পরিচয়কে আলাদাভাবে ধরতে পারি না আমরা। তবু হয়তো চিকিৎসক পরিচয়ের প্রতি তার একটু বেশি পক্ষপাতিত্ব ছিল, আর সেই কারণেই মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আগে ডাক্তার শব্দটা কিন্তু অনায়াসেই বসে যায়। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিভিন্ন দিক নিয়ে। নমস্কার, আমি সুজয় নীল, আর আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় রয়েছেন শ্রী গৌতম তালুকদার, সম্পাদক, বিধান শিশু উদ্যান। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? ভালো আছে। আজকের এই আলোচনায় থাকতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে কিছু কথা একটু বলতে পারবো, কারণ বিধান রায়ের স্মৃতি রক্ষার্থে যে ডক্টর বিসি রায় মেমোরিয়াল কমিটি তৈরি হয়েছিল, সেটা আমরা আসবো পরে, এবং তাদের যে কর্মকাণ্ড, একটা হাসপাতাল এবং পরবর্তী সময় বিধান শিশু উদ্যান যিনি তৈরি করেছেন অতুল্য ঘোষ, এই সব মিলিয়ে একটা বলার সুযোগ হলো। এটা আমাদের পক্ষে অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের, কারণ আগামী বছর আমরা বিধান শিশু উদ্যান 50 বছরে পড়ছি। সব মিলিয়ে এটা আমার কাছে তো খুবই গৌরবের, এবং আমি এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য এটা সৌভাগ্যের যে আপনার মতো একজন গুণী মানুষকে আমরা পেয়েছি, যিনি এত কিছু আমাদের আজকে জানাবেন। চলুন আলোচনা শুরু করা যাক। বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে আর কি 1962 সালে একটা মেমোরিয়াল কমিটি গঠন করা হয়েছিল। সেইটার উদ্দেশ্য বা পরবর্তীকালের যে পরিকল্পনা, সেটার সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের ছেড়ে চলে গেলেন 1962 সালের 1 জুলাই। ঠিক তার 3 দিন পরে 4 জুলাই, তখন তো সমস্ত রাজ্যের মানুষ, দেশের মানুষ শোকস্তব্ধ, এবং একমাত্র মানুষ বোধহয় সমাপতনে চলে গেছে। একদম তার জন্মদিনের দিনই চলে গেছিলেন, এবং তার আগের দিন পর্যন্ত তিনি ফাইল টাইল সই করেছিলেন, এরকম একটা পরিস্থিতি আর কি। তো ন্যাচারালি পরের দিন সকালবেলা 11টা সাড়ে 11টায় যখন তার মৃত্যু সংবাদ পাওয়া গেল, তখন মানে সমস্ত মানুষ শোকে একদম মুহ্যমান। তো ঠিক তার 3 দিন পরেই ময়দানে একটা অভূতপূর্ব সভা হয়েছিল, শোক সভা বলতে গেলে 4-5 লক্ষ মানুষ সেখানে মানে জড়ো হয়েছিলেন, এবং সেখানেই কিন্তু তার ডক্টর রায়ের স্মৃতির রক্ষার্থে ডক্টর বিসি রায় মেমোরিয়াল কমিটি তৈরি হয়। আচ্ছা, এটা কিন্তু ময়দানে দাঁড়িয়ে অত লক্ষ মানুষের সামনে, এবং তখন সম্পাদক নির্বাচিত হন অতুল্য ঘোষ, যিনি আমাদের বিধান শিশু উদ্যানের প্রাণ পুরুষ। একদম। সভাপতি হন তুষারকান্তি ঘোষ, সহসভাপতি ছিলেন অশোক কুমার সরকার আনন্দবাজারের। আর এছাড়াও সে সময়কার যত গণ্যমান্য ব্যক্তি, নবাব মুশারফ হোসেন থেকে শুরু করে ধীরেন দে, তারপর হচ্ছে গজানন খৈতান, বদ্রীপ্রসাদ পোদ্দার, শঙ্কর দাস ব্যানার্জি এবং প্রফুল্ল সেন, তখন উনি চিফ মিনিস্টার, মানে সবাইকে নিয়ে একটা দারুণ একটা মানে উৎসাহের সঙ্গে একটা কমিটি তৈরি হলো, এবং তার প্রধান উপদেষ্টা হলেন আমাদের তখনকার রাজ্যপাল পদ্মজা নাইডু। এবার কমিটি তখন সেই মঞ্চ থেকেই সিদ্ধান্ত হলো যে আমরা বিধান রায়ের নামে এই মুহূর্তে কোনো রাস্তার জন্য আবেদন করব না, কোনো মূর্তিও বানাবো না। আমাদের প্রথম উদ্দেশ্য হবে একটা শিশু হাসপাতাল তৈরি করা। উনি যেহেতু শিশুদের একদম শিশুদের এই ব্যাপারটা ছিল, তো তখন একটা স্থির হলো যে 25 লক্ষ টাকার একটা তহবিল তৈরি হবে শিশু হাসপাতাল তৈরি করার জন্য, এবং 12টা টাকা, সেই অনেকটা বিরাট টাকা, এবং সেই সময় 12ই জুলাই থেকে শুরু হলো অর্থ সংগ্রহ। আচ্ছা, মানে ওই কয়েকদিন পরেই প্রায় সঙ্গে সঙ্গে সমস্ত হয়েছে। তো 12ই জুলাই অর্থ সংগ্রহ শুরু হলো এবং চলেছিল 20শে অক্টোবর 1962 সালে, কারণ সেই সময় চীন ভারতবর্ষ আক্রমণ করে বসলো, একদম, যার জন্য যুদ্ধের পরিস্থিতিতে চাঁদা তোলা বন্ধ হয়ে গেল। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, এই কদিনের মধ্যে প্রায় 51 লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল সেই সময়, মানে 3 মাস 8 দিনে। এবং আরো আশ্চর্যের কথা, এর মধ্যে 20 লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল 1 টাকা এবং 2 টাকা হিসেবে। হ্যাঁ, একদম। এবং অতুল্য ঘোষ বলেছিলেন যে কেউ মানে 1 টাকা চাঁদা দেবেন আপনারা, যদি কেউ 2 টাকা দেন তাকে দুবারে দিতে হবে, একবারে দিতে পারবেন না। অর্থাৎ তার মধ্যে কিছু 100 টাকা পর্যন্ত চাঁদা ছিল। তো এই 20 লক্ষ টাকা
সংগৃহীত হয়েছিল 1 টাকা 2 টাকার ভিত্তিতে। আচ্ছা, কিন্তু এই কদিনে প্রায় 51 লক্ষ টাকা হয়ে গেল। তারপর তো যুদ্ধ থেমে গেল। তারপর 1 জুলাই পরের বছর 1963 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু নারকেলডাঙ্গার কাছে প্রায় 17 বিঘে জমির ওপরে এই বিসি রায় মেমোরিয়াল চিলড্রেন্স হসপিটাল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং সেটা 66 সালে 14 নভেম্বর এটা উদ্বোধন করা হলো। এবার এই যে হাসপাতালটা, এটা একটা ব্যাপার হচ্ছে, এটা এখন পর্যন্ত বোধহয় ডেডিকেটেড চিলড্রেন্স হসপিটাল এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে আর একটাই। আচ্ছা, শুধুমাত্র শিশুদের জন্য সম্পূর্ণভাবে এখনো কিন্তু ওটাই রয়েছে। তো সেটাই ছিল ডক্টর বিধান রায়ের স্মৃতি রক্ষার্থে সবচাইতে প্রাধান্য দিয়ে এই কাজটা করা হয়েছিল। তারপরে অতিরিক্ত টাকা যখন কিছু তো টাকা 51 লক্ষ টাকা উঠেছিল, তখন অতুল্য ঘোষ ভাবলেন আমরা যাকে পেয়েছিলাম ধরুন ওই 77-78 সাল থেকে, সেই সময় আমরা অতুল্য ঘোষকে দাদু বলি, যার জন্য আমার কথার মধ্যে সবসময় দাদু দাদু চলে আসবে। দাদু মানে আমার নিজের দাদু নন, মানে ওই সময় যারা আমরা 4-5 হাজার বাচ্চা উদ্যানে ভর্তি হয়েছিলাম, বিভিন্ন খেলাধুলা করতাম ইত্যাদি, আমরা সবাই দাদু বলতাম, একদম নিজের লোকের মতো, মানে পরিবারের একজন। উনিও সেভাবে আমাদের দেখতেন। তো উনি তখন চিন্তা করলেন যে একটা চিলড্রেন্স পার্ক তৈরি করা যায় কিনা, হ্যাঁ, যেখানে খোলা আকাশের নিচে খেলাধুলা হবে, পড়াশোনা হবে ইত্যাদি সব কিছু হবে। সেখান থেকে কিন্তু বিধান শিশু উদ্যানের ভাবনা। আচ্ছা, এবং 68 সালে ওয়াইবি চাবান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং 1 ফেব্রুয়ারি 1976 তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ বিধান শিশু উদ্যানের উদ্বোধন করলেন। বাহ, দারুণ। মানে একটা আমরা, এবং সৌভাগ্যের বিষয় যে আগামী বছর আমরা 50 বছরে পা দিতে চলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিধান শিশু উদ্যান যেভাবে পরিচালিত হতো, বুঝতেই পারছেন, অতুল্য ঘোষ, অশোক কুমার সরকার, তুষারকান্তি ঘোষের মতো মানুষ যারা এই ডক্টর বিসি রায় মেমোরিয়াল কমিটিটা চালাতেন, বর্তমানে এখন আমাদের উপর দায়িত্বটা এসছে, তখন তারা যেভাবে চালাতেন এখন সেটা তো আমাদের পক্ষে খুবই কঠিন, কিন্তু তবুও আমরা সেই দাদুর ভাবনা নিয়ে এগিয়ে চলেছি। তো এই যে শিশু উদ্যান, বিধান শিশু উদ্যান যেটা তৈরি হলো এবং রাষ্ট্রপতি উদ্বোধন করে চলে গেলেন, তারপরে এখানে যত রকম খেলা হতে পারে সমস্ত খেলাধুলা এখানে শুরু হলো। সাঁতার, লাইব্রেরি, অডিটোরিয়াম ইত্যাদি সব বানানো হলো। আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে সমস্ত কিছু অবৈতনিক। আচ্ছা, কারণ আমি বলবো যে আমাদের সংবিধানে যে বলা আছে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিক্ষা অবৈতনিক করতে হবে, এটা কিন্তু সংবিধানের গোড়া থেকেই প্রায় বলা ছিল। ইমপ্লিমেন্টেশনটা কিন্তু সেভাবে কোথাও হয়নি। সেদিক দিয়ে দেখতে গেলে বিধান শিশু উদ্যানে এই ইমপ্লিমেন্টেশনটা হয়েছিল। কারণ ইনফ্যাক্ট বলতে গেলে ধরুন নাবালকের সংজ্ঞাটাই আমাদের কাছে খুব একটা স্পষ্ট নয়। 14 হতে পারে, কখনো 16 হতে পারে, ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 18, বিয়ের ক্ষেত্রে আবার অন্যরকম। সুতরাং এইসব ব্যাপারগুলো ছিল, এখন অনেকটা ধারণা পরিষ্কার হয়েছে। কিন্তু অতুল্য ঘোষ প্রথম এই অবৈতনিক ভাবনাটা উনি কিন্তু আনলেন। আর এখানে দাদু যেটা ভেবেছিলেন আরও, যে দেখুন যারা টাকা দিতে পারবেন না, অর্থ যাদের সামর্থ্য নেই, তারাও যেমন এখানে আসবে, আর যাদের অর্থ মানে দেওয়ার সামর্থ্য আছে তারাও আসবে। অর্থাৎ এই সমস্ত শ্রেণীর একটা মেলবন্ধন হবে, এখান থেকে এই ভাবনাটা ওনার ছিল। তারপর হ্যাঁ, এবং উনি সেখানে আরও একটা ব্যাপার, এই খেলাধুলার সমস্ত কিছু পাশাপাশি আমাদের কিন্তু পড়াশোনাও হতো। এবং অতুল্য ঘোষ নিজে ইংরেজি পড়াতেন, পল সায়েন্স পড়াতেন, কিন্তু তিনি ক্লাস 8ও পাশ করেন। হ্যাঁ হ্যাঁ, উনি প্রায় 14-15 বছর বয়সে স্বাধীনতা সংগ্রামে নেমে গেছিলেন। তখন তো কংগ্রেস সদস্য অত কম বয়সে নেওয়া হতো না, কিন্তু উনি স্বেচ্ছাসেবক হিসেবে ওই কংগ্রেস অফিসে কাজ করতেন। আচ্ছা, এবং কিন্তু পড়াশোনা না হলেও তার অগাধ পাণ্ডিত্য ছিল, তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। সবটাই তো পুঁথিগত হতে পারে না। না, একদমই তাই। এবং অসম্ভব পড়াশোনা ছিল অতুল্য ঘোষের, এটা আমরা পরে দাদুকে দেখেছি, মানে আমি সেই সময় কথা বলছি। তো তার বাবা মারা গিয়েছিলেন মাত্র 11 বছর বয়সে। তারপর উনি চলে এলেন মামার বাড়িতে। তার মানে মাতামহ দাদু, তিনি খুব বিখ্যাত সেই সময়কার অক্ষয়চন্দ্র সরকার। তিনি বঙ্কিমচন্দ্রের কাছাকাছি, মানে খুব ক্লোজ ছিলেন, এবং বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের লিখতেন। এরপরে অক্ষয়চন্দ্র যে পিতামহ গঙ্গাচরণ, উনি ছিলেন রায় বাহাদুর। আচ্ছা, হ্যাঁ, এবং অক্ষয়চন্দ্র যে 2টো পত্রিকা বার করতেন, একটা নবজীবন আর একটা বোধহয় জাগরণী। তাতে রবীন্দ্রনাথও লিখেছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখেছেন, নবীনচন্দ্র সেন এরা লিখতেন, যার ফলে এটা সাহিত্যের পরিমণ্ডলের মধ্যে কিন্তু অতুল্য ঘোষের ছোটবেলাটা কেটেছে, যার ফলে প্রথাগত শিক্ষাটা না হলেও সাহিত্যের প্রতি অনুরাগ, মানে শেখাটা হয়েছে, সেইটা তার ছিল, সেই চর্চাটা তার হয়েছিল।
ও সেটা পরবর্তী সময়ে তার যে কষ্টকল্পিত বা অন্যান্য যে রচনা পত্রালি ইত্যাদির মধ্যে থেকে একটা প্রকাশ পেয়েছে। তো তখন দাদুর আর ইংরেজি সাহিত্যে তার অগাধ মানে পাণ্ডিত্য ছিল। তো এই জন্য আমরা ছোটবেলায় দাদুর কাছে ইংরেজি পড়েছি এবং উনি ওটা MA ক্লাস অব্দি পড়াতেন, পল সায়েন্সে তাই। হ্যাঁ, অনেকেই পড়েছে। এটা ভাবা যায় যে এবং জেলে থাকাকালীন বিনয় চৌধুরী, সরোজ মুখার্জি, এত তখন তো এভাবে ভাগ হয়নি, তখন তো সবাই স্বাধীনতার জন্য লড়ছে, মানে পার্টি বলতে তো তখন একটাই, গান্ধীজির নেতৃত্বে সবাই লড়ছেন। তো সে সময় জেলে ওরা স্মৃতিচারণে লিখে গেছেন, অতুল্যদা আমাদের পল সায়েন্সও পড়াতেন, ইংরেজিও পড়াতেন, এবং বিনয় চৌধুরী বলুন, সরোজ মুখার্জি, বিজয় মোদক, তারপর সুশীতল রায়চৌধুরী, পরবর্তী সময়ে এদের রাজনৈতিক সব আলাদা হয়ে গেছে, এরা কিন্তু অত্যন্ত অতুল্য ঘোষের ঘনিষ্ঠ, বলতে গেলে অতুল্য ঘোষ এদের তুলে নিয়ে এসেছিলেন রাজনীতির ময়দানে। যাই হোক, পরবর্তী সময়ে সেটা ভাগ হয়েছে। তো এই যে উদ্যানে যে দাদু আমাদের পড়াতেন, সেটা একটা ক্লাস হতো। সেখানে মানে আপনি শুনলে আশ্চর্য হবেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের বাংলা পড়াতেন। হ্যাঁ হ্যাঁ, আমরা পড়েছি, মানে আমার মনে আছে প্রথম দিন নীরেন্দ্রার ক্লাস করতে গেছি, মানে চোখের সামনে না ইতিহাসটা এই মুহূর্তে উঠে আসছে। এবং নীরেন্দ্রা বাংলা পড়াতেন, নীরেন্দ্রা সবাইকে জিজ্ঞেস করছেন কবিতা কেন তোমরা পড়ো, তা আমি বলেছিলাম যে নম্বর পাওয়ার জন্য। তখন নীরেন্দ্রা বলেন, তাহলে বাবা তুমি আমার ক্লাসে এসো না, টিউটোরিয়ালে গিয়ে ভর্তি হও। তো পরবর্তী সময় নীরেন্দ্রার খুবই প্রিয় পাত্র আমি হয়ে উঠেছিলাম, এবং নীরেন্দ্রার একদম শেষ দিকেও উদ্যান নিয়ে কয়েকটা লেখার মধ্যে তিনি, আমার সৌভাগ্য যে তিনি আমার নাম উল্লেখ করেছেন, যে মনে রেখেছিলেন নীরেন্দ্রা। তো এই ব্যাপারগুলো আছে। তো এই ক্লাসগুলো একটা মানে পরিমণ্ডল তৈরি করেছে। তো আমরা এখন বিধান শিশু উদ্যানে ওই ভাবনাগুলো নিয়ে আরো একটু বিস্তার করেছি, বিস্তার করে আমরা এগিয়ে তখন যাওয়ার ধরুন চেষ্টা যে করছি। ফান্ডিং আপনারা পেয়েছিলেন মোটামুটি, মানে আপনি নয়, আপনি তো অনেকটা পরের কথা, তো সেই সময় যে ফান্ডিং করেছিল সাধারণ মানুষ একদম, এখন যে ফান্ডিং যেভাবে চলছে, এবং কি সরকার এবং প্লাস জনগণও দিতে পারেন? হ্যাঁ, জনগণও দিতে পারেন। তা এই প্রসঙ্গে একটা বলি, একটু মানে মানে কড়া হতে পারে কথাটা। আচ্ছা, অতুল্য ঘোষও সেই সময় লিখেছেন যখন বিধান শিশু তৈরি হয়, যে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের থেকে আমরা কখনো কোনো সাহায্য পাইনি। এটা উনি 75 সালেও লিখেছেন, মারা যাওয়ার আগে 86 সালে ওনার মানে উনি চলে গেলেন, তার আগেও তো এই আক্ষেপটা তার ছিল। আচ্ছা, যে কোনো সরকারই আমাদের এই মানে এতে কোনো সহায়তা করেনি। এখনো একই ব্যাপার, আমরা সরকারি সহায়তা বলতে কোনোদিনও পাই না, আমরা নিজেরা বিভিন্নভাবে ডোনেশন কালেক্ট করার চেষ্টা করি। তো আমাদের একটা অংশ আছে যেটা আগে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হতো, সেটাকে আমরা একটু ডেভেলপ করে সেরিমোনিয়াল হল করেছি, সেটার জন্য বিভিন্ন পারপাসে ভাড়া দেওয়া হয় সামাজিক অনুষ্ঠানে, সেখান থেকে আর্নিং দিয়ে আমরা বিধান শিশু উদ্যানটা এখন চলছে। আচ্ছা, এইভাবে আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি অতুল্য ঘোষের ভাবনা সামনে রেখে। এখনো আমাদের ম্যাক্সিমাম যে অ্যাক্টিভিটিগুলো শেখানো হয় বাচ্চাদের সবই প্রায় অবৈতনিক। এর মধ্যে দুটো খেলা আমরা নতুন শুরু করেছি, একটা হচ্ছে ক্রিকেট এবং একটা হচ্ছে রোলার স্কেটিং। এবং আপনি শুনলে আপনার ভালো লাগবে যে পশ্চিমবঙ্গের মধ্যে বেন্ট ট্র্যাক যেটা হয়, সবচেয়ে বড় ট্র্যাক, লম্বা ট্র্যাক যেটা 150 মিটারের, আচ্ছা, সেটা আমাদের রাজ্যের মধ্যে বিধান শিশু উদ্যানেই রয়েছে। আপনারা তো মক টেস্টও নেন, তো সেটা কি সম্পূর্ণভাবে ফ্রি? না, আমরা খুব সামান্য একটা অর্থ নিই এবং বেশিরভাগটা ভর্তুকি দিয়ে করি। আচ্ছা, প্রচন্ড আমরা ভর্তুকি দিই, এবং তার ফলে কি হয়, গ্রামের খুব সাধারণ ছেলে মেয়েরা যারা রয়েছে তারা পরীক্ষাটা দিতে পারে, এবং বহু ক্ষেত্রে আমরা হয়তো তাদের থেকে সে অর্থটা সংগ্রহ করি না। এবং তার ফলে কি হয়, প্রত্যেক বছর আমাদের যে মক টেস্ট আমরা পরিচালনা করি তার মেধা তালিকায় পর্ষদ মানে থাকে কোয়েশ্চেনস, আমাদের একদম পর্ষদ যেভাবে পরীক্ষাটা নেয় সেই প্যাটার্নে আমরা মানে মক টেস্টটা পরিচালনা করি। আচ্ছা, মানে এটা হচ্ছে একটা প্রস্তুতি পরীক্ষা, মানে সে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তার আগে সে ওই পরিমণ্ডলে বিষয় জুড়েই, হ্যাঁ, ওই সব মাধ্যমিকের 7টা বিষয়, উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সে একদম হলে বসে নির্দিষ্ট নিয়মে সেরকম মাপেরই খাতা তৈরি করা হয়, যাতে তাকে পরীক্ষার জন্য তৈরি করে দেওয়া হয়, যে তুমি যখন বাইরে গিয়ে পরীক্ষাটা দেবে এই ধরনের। এবং গাইডলাইন যেটা থাকে পর্ষদ কিংবা উচ্চ মাধ্যমিক সংসদের, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা প্রশ্নগুলো করি, যার জন্য আমাদের রেজাল্ট খুব ভালো হয়। মানে মেধা তালিকায় এবছরও প্রায় 16 জন আমাদের স্থান পেয়েছে মাধ্যমিকে, তার আগের বছর আরো বেশি পেয়েছিল, 32-33 জন। এগুলো এরকম ভাবে হয়। তাছাড়া আমরা পত্রিকাও প্রকাশ করি, বিএসসি প্রয়াস পত্রিকা, যেটা ক্লাস 9-10 এর জন্য পড়ি, এবং বিভিন্ন ধরনের ছাত্রের সহায়ক যে প্রশ্ন
প্রশ্নোত্তরমালা ইত্যাদি বইগুলো আমরা প্রকাশ করে থাকি। পত্রিকা কি মান্থলি আসে আপনাদের? আমাদের মান্থলি ছিল, এটা লকডাউনের পরে একটু ইরেগুলার হয়ে গেছে। এখন স্পেশাল ইস্যু কিছু কিছু বার করা হয়। আচ্ছা, একটা ধরুন মাধ্যমিক পরীক্ষার আগে আমরা 4টে ইস্যু করলাম, এরকম ভাবে আমাদের একটা করা হয় আর কি। আর রেগুলারিটি এখন আর নেই, কারণ একটু এখন ইয়েটা পরিবর্তন হয়েছে সমস্ত কিছু। এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর কি সবকিছু নিয়ে। স্যার, সেই সময় তো অতুলবাবু একরকম ভাবে চালিয়েছেন জায়গাটাকে, এখন আপনারা একরকম ভাবে চালাচ্ছেন, তো তাঁর ভাবধারাকে কতটা বয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে বলে মনে করেন? কঠিন ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে অতুল্য ঘোষ মানুষটা এমন ছিলেন, তার সম্পর্কে তো এইটুকুর মধ্যে আমি কতটুকু বলবো, মানে তার যে লেখাপড়ার ধরনটা ছিল, তিনি তো পণ্ডিত মানুষ ছিলেন, লেখাপড়া করেছিলেন। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়লো বলতে গিয়ে, যে সেই সময় কি হতো, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কারো হয় কেমব্রিজের ব্যাকগ্রাউন্ড ছিল কিংবা অক্সফোর্ডের ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু অতুল্য ঘোষের সেই ব্যাকগ্রাউন্ডটা ছিল না। সে সময় বলা হতো যারা রাজনীতিতে আর্ম চেয়ার পলিটিশিয়ান, অতুল্য ঘোষ সেই সময় সেরকম ছিলেন না। তো সাধারণভাবে সেক্ষেত্রে যারা একটু উন্নাসিক, তার দলই হোক বা বাইরের দলেরই হোক, অন্যান্য দলেরই হোক, তাদের একটা অবজ্ঞা ছিল। কিন্তু এটা আবার অনেকে বলতেন যে অতুল্য ঘোষের প্রচুর পড়াশোনা আছে, এবং জওহরলালকে, আমাদের প্রধানমন্ত্রীকে অনেকে বলেছেন যে ওনার ভীষণ পড়াশোনা আছে, প্রচুর ইংরেজি সাহিত্যে। তার প্রমাণ জওহরলাল দু একবার পেয়েছেন। মানে পার্লামেন্টে যখন বক্তৃতা দিচ্ছেন, উনি তো পণ্ডিত মানুষ ছিলেন, ভীষণ পড়াশোনা করতেন। কোনো কোনো সময় কোনো কোটেশন হয়তো মানে বায়রনের জায়গায় কিটস হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়েছে। তো অতুল্য ঘোষ সেগুলো কারেক্ট করে দিতেন, মিস্টার প্রেসিডেন্ট, এটা বায়রনের নয়, এটা এরকম ঘটনা ঘটেছে। তো এই নিয়ে উনি অনেক সময় সন্দেহ প্রকাশ করেছেন যে অতুল্য ঘোষ বলছে ও কি পড়াশোনা করে কোথাও। তো ঘটনাচক্রে যেটা হয়েছিল, যখন উনি হাসপাতাল উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন 1 জুলাই 1963 সালে, তো সেই সময় দাদু অসুস্থ ছিলেন, বাড়িতে ছিলেন। উনি তো 83B কারবালা ট্যাঙ্কলিং এর ভাড়া বাড়িতেই উনি ছিলেন, মানে সারা জীবনই ওখানে ছিলেন। ওনার অত্যন্ত সাদাসিধে জীবনযাপন ছিল। ওনার লাগতো সারা বছরে 2টো ধুতি, 2টো পাঞ্জাবি আর 2টো ফতুয়া, এবং সমস্ত বাড়ি বইয়ে ভর্তি। তবে এগুলো নিয়ে তখন না, এটা স্বাভাবিক একটা ব্যাপার ছিল, এগুলো না বিরাট বলার মতো বিষয় তখন কারো এটা মনে হতো না যে এটা নিয়ে একটা অ্যাডভার্টাইজ করা যায়, এই ব্যাপারটা কিন্তু ছিল না। ওদের জীবনযাপন এরকম, প্রফুল্ল সেন বলুন, অতুল্য ঘোষ বলুন, একই রকমভাবে চলে এসছে। তখন ওই নারকেলডাঙ্গায় হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেই হঠাৎ প্রাইম মিনিস্টার বললেন যে আমি অতুল্যর বাড়ি যাব। এটা মানে সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেল। প্রাইম মিনিস্টার যাবেন, তার একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো খবর গেল দাদুর কাছে যে আসছেন, ঠিক আছে আসতেন। এবার উনি আসবেন, এই আসছেন। আবার যারা নিচে রয়েছেন সাংবাদিকরা বলছেন প্রায় এসে গেছেন, উনি আপনার ঘরে ঢুকছেন, এখন ওপরে উঠবেন। দাদু দোতলায় ঘরে বসে আছেন। তখন বলেছে, শোনো, তোমাদের অত ব্যস্ততার কোনো কারণ নেই, জওহরলাল এখনই ওপরে উঠবে না। তার কারণ হচ্ছে এই ভাড়া বাড়ির একতলাটায় যে কটা ঘর ছিল, একদম মেঝে থেকে আলমারি পর্যন্ত, ছাদ পর্যন্ত পুরো আলমারিতে বইয়ের ঠাসা। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু প্রায় 20 মিনিটের মতো, 20 থেকে 25 মিনিটের মতো বইগুলো দেখেছেন, যে উনি শুনেছিলেন যে সত্যি ওর ইংরেজি সাহিত্যে যে অতুল্য ঘোষ পড়াশোনা করতেন, সেটা উনি দেখেছিলেন। দেখে পরে 5 মিনিটের জন্য আপনার দোতলায় গিয়ে কুশল বিনিময় করে কথা বলে টলে উনি চলে গেলেন। তখন অনেক সাংবাদিককে জিজ্ঞেস করেছিলেন যে এটা আপনি বুঝলেন কি করে যে উনি প্রথমেই ওপরে আসবেন না? এই হেসেছিলেন, আর কিছু বলেন। তা এই একটা ব্যাপার ছিল। তো এইটা একভাবে পড়াশোনার একটা রীতি সে সময় ছিল, এবং তাদের এই প্রথাগত শিক্ষা, মানে ডিগ্রি না থাকলেও তারা শিক্ষিত হতে পেরেছেন, যেটা কিন্তু এখন একটা অনেকটাই আপনার ধরুন বই সর্বস্ব একটা মানে পড়াশোনা হয়ে গেছে। অর্থাৎ তার যে বাস্তব প্রয়োগটা কোথায় কি হচ্ছে, এইটা বড় অভাব। যার জন্য কি হয়, মানে ধরুন নম্বরটা অনেকে অনেক বেশি পাচ্ছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন, সেখানে কিন্তু তাদের যে এখন যে নতুন শিক্ষা ব্যবস্থা হয়েছে, যেটাকে আমরা বলি স্টেম সিস্টেম, 2001-এ আমেরিকাতে শুরু হয়েছে, আমাদের এখানেও আনার চেষ্টা হয়েছে, এই নিয়ে অনেক কাজ হচ্ছে। তো অর্থাৎ পুঁথিগত শিক্ষার সঙ্গে বাস্তব যে জীবনের মেলবন্ধনটা করানো, এটা একটা ব্যাপার এখন একটা সমস্যা রয়েছে। কিন্তু এটা অতুল্য ঘোষ বা বলুন সেই সময় যারা ছিল, তাদের এটা সহজাতভাবে ব্যাপারটা হয়ে গিয়েছিল। এখানে আমরা একটা এই এডুকেশন নিয়ে কাজ করতে গিয়ে, কারণ শুধু তো আমাদের বিধানসভা খেলাধুলা ইত্যাদি নয়, এই যে যেটা আমি আপনাকে বললাম, আমাদের যে মক টেস্ট হয় বা অন্যান্য ক্লাস টাস হয়, এবং আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা ওয়ার্কশপ করি, বড় বড় ওয়ার্কশপ করি, মাধ্যমিকের
কি করে ছেলে মেয়েদের নম্বর পাওয়া যায়, অর্থাৎ নম্বরটা পাওয়ার কাজটা আমাদের করতে হয়। নিশ্চয়ই উপায় নেই। তাদের নাহলে ভবিষ্যৎটা হ্যাঁ, সহজ হবে। নম্বর তো তাকে পেতেই হবে। হ্যাঁ। এই আগামী কদিন পরে আমি বীরভূমে যাব, একটা বড় 400-500 স্টুডেন্ট সেখানে আসবে। আচ্ছা, এরকম ভাবে ক্লাসগুলো আমাদের প্রত্যেক বছর আমরা করি বিধান শিশু উদ্যানের তরফ থেকে। এবং এই যে শিক্ষার যে কাজটা বিধান শিশু উদ্যান, খেলাধুলা বলুন অন্যান্য বিষয়ের পাশাপাশি, এটা একটা মানে আমাদের ওই দাদুর যে ভাবনাটা, যে খোলা আকাশের নিচে তো শুধু খেলাধুলা হয় না, মননের বিকাশ, পড়াশোনাও করা যায়, সর্বাঙ্গীন যে একটা উন্নতি বাচ্চাদের ছোটদের করা যায় কিনা, সেটা উনি পথটা দেখিয়ে গেছেন। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, অতুল্য ঘোষ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস যে আপনাদের প্রতিষ্ঠানটা রয়েছে, হ্যাঁ, এটার পথ চলা কিভাবে শুরু হলো? আচ্ছা, এটার ভাবনা কিন্তু অতুল্য ঘোষ তার জীবদ্দশায় ভেবেছিলেন একটা ভাষা ভবন তৈরি হবে, অনেক কিছু তো ভেবেছিলেন, তো সব তো করে উঠতে পারেননি। তারপরে আমাদের মনে হলো, তখন ওই গ্লোবালাইজেশনের যে ব্যাপারটা এলো আর কি, আরো ধরুন 2009-10 সাল থেকে যখন ব্যাপারটা এলো, তখন আমাদের মনে হলো যে বিদেশি ভাষা যদি শেখানো যায় বাচ্চাদের, কারণ আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি নিজে শিখতে গিয়ে চেষ্টা করেছিলাম, বিভিন্ন কারণে আর পারিনি। আমার চাকরিতে ঢুকে যেতে হলো, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হলো, যার জন্য আমি পারিনি সেটা। তো আমি তখন ভেবেছিলাম যে আমাদের ছেলে মেয়েরা পাক না এই সুযোগটা, এবং সেটা মানে বিনামূল্যেই হোক বা অতি যত ভাষা শেখা তত তো দিক খোলে। মানে ধরুন কেউ একজন বাংলা নিয়ে বা ইংরেজি নিয়ে পড়ছে, ঠিক আছে, সে যদি ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশটা শেখে, তাহলে ফরাসি সাহিত্যের প্রতি সে তার বাংলাটাকে রিলেট করে আরেকটা দিক তার জন্য উন্মোচিত হতে পারে। কেমন এইরকম একটা ভাবনা। আর এমনি ধরুন এখন তো অনেকেই বিদেশে পড়তে যায়, যেমন আমাদের ইনস্টিটিউট, যেটা অতুল্য ঘোষ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস আমরা তৈরি করলাম 2010 থেকে পথ চলা শুরু হয়েছিল। প্রথমে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেছিলাম, স্প্যানিশ। আচ্ছা, এবং অদ্ভুতভাবে শুরু করেছিলাম, সেটা অনেকে আমাকে বলেছিল যে এটা সাকসেসফুল হবে না। আমি বললাম যে একটা কাজ করো, আমরা এটাকে 3 দিনের একটা ওয়ার্কশপ করি, এবং সেই ওয়ার্কশপে যারা এক্সপার্ট পড়াতে আসবেন, তারা 3 দিনে তো ল্যাঙ্গুয়েজ শেখানো যাবে না, কিন্তু ল্যাঙ্গুয়েজটা কি, একটা দুটো ওয়ার্ড, একটা দুটো লেটার ইত্যাদির ব্যাপার সম্পর্কে আলোচনা। হ্যাঁ, এগুলো তো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, এদের সঙ্গে আমাদের ভারতীয় ল্যাঙ্গুয়েজে কোথাও কোথাও কোনো সাদৃশ্য আছে কিনা ওয়ার্কশপ হবে। আর শুধু তাই নয়, সেটা যারা শিখবে তাদের নয়, তাদের মা বাবারাও আসবে, কারণ আপনি এটা একটা বড় ব্যাপার, মানে ইয়ে ছিল, মানে এইটা করতে পারলে অ্যাকচুয়ালি কি তারা এগিয়ে দেবে, মানে বাড়িতে যদি অভ্যাসটা, মানে ভাষা শিখলেই তো হবে না, মানে তার একটা অভ্যাস লাগবে। কেমন যদি আমি ইংরেজি শেখাই শুধুমাত্র, তাতে তো হবে না, তাকে তো তার সেই পরিমণ্ডলটাও তাকে দিতে হবে। অভূতপূর্ব সাড়া পেয়েছেন, আমার মনে আছে সে সময় প্রায় 350-400 গার্জিয়ান বাচ্চারা যোগাযোগ করেছিলেন, এবং সে সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ দে, সে সময় শিক্ষামন্ত্রী ছিলেন, উনি তখন এই ব্যাপারটা দেখে উনি আমায় ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে উনি বললেন যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো, কারণ আমরা যে সাক্ষরতার ব্যাপারটা করছি, সেখানে যদি শুধু মা বাবাকে শেখাচ্ছি, যদি বাচ্চাদের নিয়ে বা বাচ্চাদের যে আমরা শেখাচ্ছি, মা বাবাকেও যদি একই সঙ্গে নেওয়া যায়, তাহলে বাড়িতে তার চর্চা হবে। এটা উনি তখন পাঠিয়েছিলেন, মানে আমাদের একটু মতামত নিয়েছিলেন, এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা করেছেন। পরে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা একটা থেকে ধীরে ধীরে এখন প্রায় আমরা 11টা ভাষা শেখাচ্ছি। ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজও রয়েছে। রাশিয়ান শেখার যেমন প্রবণতাটা এখন একটু কম, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান শুধুমাত্র বিদেশি ভাষাই নাকি ভারতবর্ষের আরো ইংরেজিও আছে। আমরা কিছু চেষ্টা করেছিলাম, ধরুন আমাদের মানে সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতের কিছু ভাষা, কিন্তু সেই অনুযায়ী আমরা রেসপন্সটা পাইনি। আচ্ছা, আমাদের ফ্যাকাল্টি আছে, কিন্তু সেটা আমরা পাইনি। উর্দু বা আরবি আমরা শেখাবার চেষ্টা করেছিলাম, ফ্যাকাল্টিটা প্রথমে একটু পেয়েছিলাম, পরে আর সেভাবে পাওয়া যায়নি, যার জন্য দেখা যাচ্ছে যে ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, এগুলোর উপরেই এখন জোরটা বেশি আছে। কিন্তু আমাদের 11টি ভাষা শেখানোর জন্য আমাদের ফ্যাকাল্টি রয়েছে এবং ব্যবস্থাও রয়েছে। দারুণ 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 আলোচনা হলো স্যার, অনেক কিছু জানলাম আমরা স্যারের কাছ থেকে। আজকের আলোচনা এখানেই শেষ করব। ডাক্তার বিধানচন্দ্র রায় এবং তার পরবর্তী কালে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে তার সামান্য আঁচ পাওয়া গেল আজকের আলোচনায়। দেখা যাক এই আলোচনা আমরা অন্য কোনো এপিসোডে করতে পারি কিনা। সকলে ভালো থাকবেন, নমস্কার।